বিশ্ব বাংলা অনলাইন পেজে দর্শক শ্রোতাদের শুভেচ্ছা, স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা বিশ্ব বাংলায় এখন যারা সংযুক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, অথবা কিছুক্ষণ পরে হয়তো আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত হবেন, আপনাদের সবাইকে বিশ্ব বাংলার পক্ষ থেকে আমি আহমদ হোসেন বাবু সবাইকে জানাচ্ছি শ্রদ্ধা, ভালোবাসা। সুধীমণ্ডলী, এটি এপ্রিল মাস, আমেরিকার জাতীয় কবিতার মাস এপ্রিল মাস। বাংলাদেশে এপ্রিল মাস বসন্তের মাস, ফাগুনের মাস, আগুন ঝরা মাস। আমাদের বৈশাখ আমাদের খুবই সন্নিকটে, দরজায় কড়া নাড়ছে। আর দুদিন পরে আমাদের 3 দিন পরে আমাদের বৈশাখ আসবে। আমরা এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ বলে আমরা নতুন বছরকে আমরা বরণ করব। 27 চলে যাবে, 28 আসবে আমাদের সাথে। এভাবেই আজকে আমরা এই সময়ে, একটা কবিতার মাসের সময়ে আজকে আমরা এখানে বসেছি। বাংলাদেশে বসন্ত বাতাসে আমরা আজকে এই অনুষ্ঠানে বসেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আমেরিকার থেকে 3 জন বিশিষ্ট কবি। এই 3 জন বিশিষ্ট কবি আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিউ ইয়র্ক থেকে বলতে চাই যে কবি সংযুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নিউ ইয়র্কের প্রিয় মুখ ABM সালেউদ্দিন। কবি ও প্রাবন্ধিক ABM সালেউদ্দিন নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে আরো একজন সংযুক্ত হয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় মুখ, দুর্দান্তভাবে লিখে চলেছেন উনি। তার কবিতা নিউ ইয়র্কের প্রত্যেকটা পত্র পত্রিকায় বের হচ্ছে। কবি জেবুন্নেসা জোসনা। কবি জেবুন্নেসা জোসনা নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন। সবাইকে কবি জেবুন্নেসা জোসনা এবং আরেকজন ক্যালিফোর্নিয়াকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন শামীম রেজা ক্যালিফোর্নিয়া থেকে। আজ 3 জন কবি আজকে আমাদের আমেরিকার বিভিন্ন এপ্রিল আমেরিকাতে যেটি তারা পড়া হয়ে থাকে, বিভিন্ন এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সাংস্কৃতিক এটার তারা উদযাপিত করে এই মাসে। তো আজকে এই কবিতার মাসে 3 জন আমেরিকান 3 জন আমাদের বরেণ্য কবিকে আজকে আমরা সংযুক্ত করেছি। তাদের কাছ থেকে আমরা কবিতা শুনবো এবং এই অনুষ্ঠানটি অত্যন্ত প্রিয় মুখ সিদ্ধার্থ দে পরিচালনায় রয়েছেন, প্রযোজনায় রয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সিদ্ধার্থ দে আমি আপনারা ফেসবুকে নিশ্চয়ই দেখেছেন যে উনি ছিলেন। আমরা সিদ্ধার্থ দের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছেন, সৃষ্টিকর্তা সেই দোয়া শুনেছেন, যার পরিপ্রেক্ষিতে আজকে এই অনুষ্ঠানটি আমাদেরকে পাচ্ছেন। সত্যি আমরা কৃতজ্ঞ স্রষ্টার কাছে, স্রষ্টার মহাত্ম জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই, যা যেই স্রষ্টার মহান মহানুভবতায় আজকে আমরা আবার এক হতে পেরেছি এবং পূর্ণ দমে বিশ্ব বাংলার আরো অন্য যে প্রোগ্রামগুলো আছে আমাদের, আপনারা জানেন সেই প্রোগ্রামগুলোতেও তিনি মনোনিবেশ করতে পারেন। চলুন, আমি একজন অতিথি বর্তমানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, কবি জেবুন্নেসা জোসনা নিউ ইয়র্ক থেকে এবং ক্যালিফোর্নিয়া থেকে কবি শামীম রেজা। সম্পর্কে খুব সংক্ষেপে আমি দুটো কথা বলতে চাই। প্রথমে আমি কবি জেবুন্নেসা জোসনা সম্পর্কে খুব দুটি কথা। কবি জেবুন্নেসা জোসনা জন্ম যশোরে। তিনি মাইক্রোবায়োলজিতে তারপর তিনি সোনোগ্রামে ব্যাচেলার ডিগ্রি নিয়েছেন।
তার কর্মক্ষেত্র নিল প্রেসবিটেরিয়ান হসপিটালে। তিনি কার্ডিওগ্রাফিক স্পেশালিস্ট হিসেবে দীর্ঘদিন থেকে কর্মে নিয়োজিত আছেন। এত গুরুত্বপূর্ণ পাশাপাশি তিনি সমানে কবিতা লিখে যাচ্ছেন, আমাদেরকে কবিতা উপহার দিচ্ছেন। কবি জেবুন্নেসা জোসনা, আপনাকে বিশ্ব বাংলার পক্ষ থেকে স্বাগত। ধন্যবাদ সবাইকে, আপনাকে বাবু ভাই আমাকে এরকম একটা অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য। সো কবিতা আসলে আমার ভালোবাসা, আমি টোটালি ভালোবাসা থেকে কবিতা লিখি, এবং স্ট্রেস কমানোর জন্য তো অবশ্যই। সো আজকে আমরা কিছু কবিতা বলবো। আমি আসলে সাধারণত তেমন লাইভে আসি না, তো আজকে যখন আপনি আমন্ত্রণ করছেন তো আমরা কিছু কবিতা শেয়ার করব সবার সাথে। আমি কি কবিতা শুরু করব নাকি আরো কিছু বলবো আমার সম্পর্কে? আমি দীর্ঘদিন নিউ ইয়র্কে আছি, 2003 থেকে আমি নিউ ইয়র্কে রয়েছি। বাংলাদেশ থেকে আমি আমার পড়াশোনা শেষ করে এসে এখানে আবার পড়াশোনা শুরু করি। আমি লং আইল্যান্ড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার করি ডায়াগনস্টিক মেডিকেল সোনোগ্রামের উপরে, এবং আমার যখন প্রচন্ড পড়ার স্ট্রেস ছিল, আমি তখন আমার স্ট্রেস কমাতে আমার পড়ার পাশাপাশি যেটুকুই সময় আমি পেয়েছি আমি কবিতা লেখালেখি করছি। তো আমি আজকে আমার প্রথমে একটা কবিতা বলি, এটা করোনাকে নিয়েই। শুধরে যাও হে মানুষ, বাতাসের শার্শিতে জমকালো ধেয়ে আসে একন জমদূত, করোনার ক্রান্তিতে আতঙ্কিত চাঁদে ডোবে লকডাউন ব্রহ্মকূপ। নির্মল প্রকৃতি বোঝে না তো সে সব দেহের মিছিল, হিংস্র নেকড়ের চোখে যুদ্ধ বিমান, অভিবাসনে পলাতক কাঙ্ক্ষিল। কদাচিৎ এখানে ভ্রুকুটি রৌদ্রের ডাচনে আসে না অপরাহ্ন হোক, উঠোনের ধারে লতানো টসটসে পুয়ে থ্যাতলানো গোলাপ আকন্দ। আমরা জেগেছি আবার লাল শালুতে বাঁধা প্রত্যাশার ভ্রান্তিতে, বর্ণবাদে সুপ্ত ক্রোধের প্রতিহিংসার চেতনায় শান্তির অন্বেষণে। পরাজিত মানবতা রক্তাক্ত বুলেটের স্প্লেন্টারে তুচ্ছ জীবনের দাম, অর্ধমৃত ক্ষুধার্ত মানুষের আর্তনাদে লাভবান পুঁজিবাদীদের স্পার্ম। যদি বাঁচিয়ে যাত্রায় দাঁড়াবো সম্মুখে সাবধান ওহে ধর্ষক, তোর উদ্ভ্রান্ত লিঙ্গ ব্যবচ্ছেদের উল্লাসে কন্যা তোমার নিরাপত্তা হোক। ডিটেকটিভ কবিতার মানচিত্রে মস্তিষ্কবিহীন উদ্ভটস্য খুড়া দেশ, কষে রুখার স্খলনে গরিবের প্রণোদনায় বেষ্ট আছে দজ্জাল দরবেশ। ধর্মের মনান্তরে মসজিদ মন্দির গির্জায় গড়েছ যে ভেদাভেদ, স্রষ্টা সবার একই প্রতীকীতে কেবল খোদা ভগবান বুদ্ধদেব। হে মানুষ শুধরে যাও, পৃথিবীতে বিলুপ্ত হবার আগে তোমার আততই মানুষ নয়, দেখো উৎপাতা জীবাণু সম্মুখে। ধন্যবাদ। আমি আসলে বেসিক্যালি কবিতা লিখি প্রতিবাদের জন্যই, তারপরও মানুষ মাঝে মাঝে প্রেমের কবিতা পছন্দ করে, চেষ্টা করি প্রেমের কবিতা মাঝে মাঝে লেখার জন্য। তবে প্রতিবাদ এবং প্রকৃতি আমার মূল উপপাদ্য বিষয়। ওকে বাবু ভাই, কিছু বলবেন? ধন্যবাদ। আপনার প্রেমের কবিতাও শুনবো আমরা। আমরা আসবো আপনার কাছে। এই পর্যায়ে অতিথি আছেন ক্যালিফোর্নিয়া থেকে কবি শামীম রেজা। কবি শামীম রেজা সম্পর্কে আমি দুটি কথা বলতে চাই। শামীম রেজা এবং বেড়ে ওঠা প্রযুক্তি কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশল বিভাগে স্নাতক এবং আমেরিকার ইউনিভার্সিটি অফ উইসকনসিন থেকে একই বিভাগে মাস্টার্স করেছেন তিনি। বর্তমানে তিনি একটি অয়েল কোম্পানির। ছেলেবেলা থেকেই কবি শখের বশেই লিখে চলেছেন কবিতা, কিন্তু 4-5 বছর থেকে কবি খুব সিরিয়াসলি কিন্তু এখন লিখছেন। আমি আপনারা যারা নিউ ইয়র্কে আমরা দেখতে পাই, খুব লিখছেন, দুর্দান্ত লিখে চলেছেন তিনি। এবং 2019 সালে বৃষ্টি জল, চমৎকার একটি নামকরণ, করপুটে বৃষ্টি জল। কবি শামীম রেজা, আপনাকে বিশ্ব বাংলা একটি ধন্য এবং গর্বিত
আপনাকে বিশ্ব বাংলায় স্বাগত। ধন্যবাদ বাবু ভাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ, যারা অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আমি বাবু ভাই আপনার কথা বেঁধে বেঁধে আসছিল, আমি জানি না দর্শকরা শুনতে পেয়েছেন কিনা। আমি আসলে ক্যালিফোর্নিয়া থাকি, নিউ ইয়র্কে না। আর লেখালেখি সিরিয়াসলি করছি 3 বছর ধরে, 2019 থেকে। 2019-এ আমার প্রথম যে কবিতার বইটি বের হয়েছিল তার নাম হলো করপুটে বৃষ্টি জল। বইটি এখন হয়তো রকমারিতে পাওয়া যাবে। আপনি কেন আপনার সেই বই থেকে আপনার বই থেকে প্রথমেই আপনার কাছ থেকে একটি কবিতা শুনতে চাই, যদিও দেখতে চাই, এবং আপনার সেই কবিতা বই থেকে একটি কবিতা শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি কবিতাটা শুরু করছি। আজকাল প্রায়শই মাঝরাতে ঘুম ভেঙে যায়, অনেক শ্রমের দামে কেনা ঘুম। হাত ফসকে ভেঙে যাওয়া কাপের মতো জোড়া লাগে না সে। অথচ একসময় শুধু ঘুমই নয়, বালিশ উল্টে শুয়ে জোড়া লাগাতে পারতাম আদিক থাকা স্বপ্নটাকেও। অন্ধকারের শরীর বেয়ে আমাকে ভর করে বাউলির বৈরাগ্য। পরাবাস্তব মনে হয় চেনা চেনা ঘর, প্রিয় প্রিয় মানুষের ঘুম মুখ। চন্দ্রাহত সিদ্ধার্থের তবু গন্তব্য ছিল, আমি নির্মোহ নির্বান্ধব। যখন দৃষ্টিতে অন্ধ আধার, শ্রবণে দেয়াল ঘড়ির কাটার আবর্তনে একমাত্র শব্দ, তখন মানুষ মূলত একা। কালো সমুদ্রে দীর্ঘ আলো ফেলে মেঘ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা আলোকবর্তিকার মতো একা। অফিস পাড়ায় ব্যস্ততা ভীষণ, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট ডেডলাইন, এখনো থামিনি ফিনিশ লাইন পৌঁছাতে ছেলেবেলার সেই লম্বা দৌড়। তবু কোনো কোনো দিন হঠাৎ মিলে যায় অনিত্য অবসর, নাগরিক কোলাহলে নামায় অরণ্য নীরবতা। ধ্যানমগ্ন কবির মতো নিজের শরীর থেকে বেরিয়ে এসে নিজেকেই দেখি মানুষ আসলে একা। নাটক শেষে সাজঘরের আয়নায় দাঁড়িয়ে থাকা অভিনেতার মতো একা। সূর্যের মতো ব্যস্ত যায় এক একটি দিন, দিন শেষে ঘরমুখী স্বজনের সান্নিধ্যে ক্লান্তি কাটে শ্রান্তিতে। অতঃপর রাত গভীর হলে যখন ঝুপ করে নামে অদ্ভুত অবসন্নতা, তখন কিছুটা সময় নিজের সাথে নিজের মুখোমুখি, একান্ত বোঝাপড়া। এ যেন দীর্ঘ পথ হেঁটে পিছনে ফিরে দেখা, যেখানে মানুষ মূলত একা, একটানা মেঠো পথের পাশে দাঁড়িয়ে থাকা শতায়ু বৃক্ষের মতো একা। ধন্যবাদ বাবু ভাই, এটা ছিল আমার কবিতা, আমার প্রথম কাব্যগ্রন্থ থেকে। বাহ, চমৎকার চমৎকার। আমরা শুনবো আপনার কাছ থেকে আরো কবিতা। দর্শক, এটি বিশ্ব বাংলা সাপ্তাহিক পরিবেশনা। আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আমেরিকার বিভিন্ন স্টেট থেকে, শামীম রেজা ক্যালিফোর্নিয়া থেকে, কবি জেবুন্নেসা জ্যোৎস্না নিউ ইয়র্ক থেকে, এবং নিউ ইয়র্ক থেকে আমাদের একজন বরেণ্য কবি এবিএম কবি সালেউদ্দিন ভাই। আপনাকে বিশ্ব বাংলার পক্ষ থেকে স্বাগতম। কেমন আছেন আপনি? হ্যাঁ বাবু ভাই, এর আগের ভালোই ছিল, এ নিয়ে মনে হয় আচ্ছা, আমার মনে হয় সালাউদ্দিন ভাইয়ের ইন্টারনেটে সমস্যা আছে। তো বাবু ভাই, এই ফাঁকে আমি আরেকটা কবিতা বলি। আসলে কবিতা কি, আমার কাছে কবিতা হচ্ছে একটা আর্ট। আমরা যারা শিল্পীরা, যারা ছবি আঁকি, তারাই যে কেবল আর্ট জানে তা না।
আমরা কবিতার ভেতরে আর্ট লিখতে পারি। আমরা কবিতাকে আর্টের জাস্ট খালি বলার জন্য এবং শব্দ প্রয়োগের জন্য না বলে আমরা কবিতাকে স্তরে স্তরে বিভিন্ন আর্টে এটাকে প্রকাশ করতে পারি। তো আমার একটা কবিতা, ছোট একটা কবিতা, যাযাবর, এটা একটা প্রেমের কবিতা। আমি এটা বলি, এটা এটা জাস্ট সরাসরি কোনো প্রেমের কবিতা না, বাট এর ভিতরে বেশ আর্ট আমি সংযুক্ত করছি, সেজন্য আর্টের কথাটা বললাম। যাযাবর। হয়তো কোথাও দেখেছি তোমায়, হয়তো বা কোথাও না, হয়তো এসেছিলে স্বপ্নে আমার, একে গেলে তাই আলপনা। আমি আজন্ম অপেক্ষার চরাচর, তুমি বিপ্লবে ফিরারি বৈরাগী, সংলাপে শাশ্বত কথোপকথনে এ জীবন তোমার নামে বাজি। নোংরে তোমার প্রণয়ের জলছবি, প্রস্থানে যেটির বিহগলের যন্ত্রণা, তামাটে ত্বকে চোরা ঢেউয়ের শ্লোকে প্রতিষ্ঠিত পাড় ভাঙা স্মৃতির মন্ত্রণা। একটি টিপের আশায় সাই, নিত্য ধাঁধার তিতাস পারাপার, সরই খানার অতিথি তুমি, দিলে না তো ঠিকানা, ওহে যাযাবর। সো বাবু ভাই, আমাদের মনে হয় বাবু ভাইয়ের কানেকশনের সমস্যা হচ্ছে, আমাদের ইন্টারনেট সমস্যা খুবই দুর্বল। তো শামীম রেজা ভাই, আপনি এই ফাঁকে একটা কবিতা বলে ফেলেন, যেহেতু আমাদের নিয়ে অনুষ্ঠান। হ্যাঁ, আপনি একটা কবিতা বলে ফেলেন। হ্যাঁ, অসুবিধা নাই। আমি শুরুতে আপনি যখন বললেন যে কবিতা একটি আর্ট, আপনি কেন কবিতা লেখেন? স্ট্রেস থেকে এসকেপ করার জন্য, তাই না? হ্যাঁ। আমার ব্যাপারটা হচ্ছে যে আমি আমার আবেগ কথায় প্রকাশ করতে পারি না। যখন আমি ছোটবেলায় এটা আমি উপলব্ধি করলাম যে আমি যেখানে যা বলা প্রয়োজন বলতে পারি না। সো আমার এখানে একটা ভুল বোঝার অবকাশ থাকে যে কার দুঃসংবাদ আমি মুখ শক্ত করে বসে আছি, বা যেখানে আনন্দ পাওয়ার কথা সেখানে আনন্দ পাচ্ছি না, বা সেই আনন্দটা প্রকাশ করতে পারছি না। কিন্তু আমি লক্ষ্য করলাম যে আমি আসলে ভালো চিঠি লিখতে পারি ছোটবেলা থেকেই। তো তখন না, মুখে বলতে না পারলে আমি আসলে লিখে প্রকাশ করতে পারি। সেই থেকে আসলে আমার লেখালেখিটা শুরু। প্রথমে গল্প দিয়ে, প্রচুর গল্পের বই, উপন্যাস বই পড়তাম ছোটবেলা থেকেই। তখন মনে করলাম যে জীবনে কোনো একটা ঘটনা আমি ওটা লিখি না কেন। তো সেইভাবে গল্প লেখা দিয়ে শুরু। কিন্তু তারপর তো অনেক বছর, প্রায় 25 বছরের একটা গ্যাপ ছিল, কোনো লেখালেখি একদমই বন্ধ ছিল। তারপরে 2018 থেকে আবার শুরু করলাম লেখালেখি। কিন্তু তখন আবার কবিতা লেখা শুরু করলাম। আমার কাছে মনে হয় কবিতা হচ্ছে একটি সাহিত্যের সবচেয়ে শুদ্ধ শিল্প মাধ্যম আর কি, যেখানে আপনার মনের কথা আপনি বা আপনার নিগুড় আবেগ অল্প কথায় প্রকাশ করবেন। কবিতাকে আমি বলি হচ্ছে মধুর মতো, মধুতে যেমন কনসেন্ট্রেটেড মিষ্টি থাকে আর কি। সো ওই অল্পের মধ্যে আপনাকে অনেক কথা বলা, ওই অল্পের মধ্যে। এক্ষেত্রে আমি ইন্টারাক্ট করি। আমি কিছু কবিতার ক্লাস করছিলাম, আমি যখন দেশে পড়াশোনা করি। আমিও দেশে থাকতে ছোটবেলা থেকে কবিতার বই পড়তাম, প্রচন্ড ক্লাসের বই নিচে কবিতার বই রেখে কবিতা লিখতামও। আমার প্রচুর একটা ডায়েরি ছিল, কবিতা লিখতামও, কিন্তু প্রকাশ করি নাই। তারপরে এদেশে আসার পরে যখন ফেসবুকে সবাই লেখালেখি শুরু করছে, তখন ভাবলাম আমিও কেন লিখি না। কিন্তু তার আগে কিন্তু আমি ইংরেজি সাহিত্যে বেশ কিছু কবিতার ক্লাস করছি। তো সেই সময় আপনি যে কথাটা বললেন, আমাদের ওইখানে এক প্রফেসর, সেও বলছে কবিতা হলো কি, তুমি সব ধরনের ফ্রুট একসাথে ব্লেন্ড করবা, ব্লেন্ড করার পরে যে কনক্রিটটা হবে, যে নিঃসৃত রসটা হবে, মানে সলিড, সেটা হচ্ছে কবিতা। আমি যদি কবিতাতে সবকিছুই বলে দেই, সবকিছু ওপেন করে দেই, দিস ইজ নট কবিতা। সো কবিতা ভেতরে কিছু রহস্য থাকবে, আর্ট থাকবে, মানে মাধুর্যতা থাকবে, সবকিছু মিলায় ছড়ায় ছিটাই হবে কবিতা, যেটা পড়ে মানুষ কিছুক্ষণ ভাববে, হ্যাঁ কি বললাম, মানে তার মস্তিষ্কে নিউরনে যে একটু টিং টিং করবে, তারপর হৃদয় দিয়ে একটু বুঝবে, কিছুক্ষণ ভাববে। আর পড়ার পরে যদি সবকিছুই বুঝে ফেলি, তো সেটা তো পাঠকের মনেও থাকে না। এই হলো কবিতা। তা আপনি বলেন হচ্ছে, আপনি আরেকটা কবিতা যদি। কবিতার যে সংজ্ঞাটা আপনি দিয়েছেন ওটা তো অবশ্যই সত্যি। তবে ইদানিং ছোট গল্পের মধ্যেও আধুনিক যারা ছোট গল্প লিখছেন তারাও এরকম একটা জিনিস ফলো করে যে ছোট গল্পেও আসলে সব বলে দেওয়া থাকে না। ছোট গল্পে একটা গল্পের মধ্যে আবার অন্য গল্পের একটা উস্কানিও দেওয়া থাকে, একটা মানে
কি বলে যে লিঙ্ক দেওয়া থাকে, যে একটা গল্প শেষ হওয়ার পর মনে হবে যে এখান থেকে তো আর একটা গল্প শুরু হতে পারতো, হ্যাঁ বা ওই গল্প লিখনের মধ্যে থেকে আরো অনেক অনেক ছোট ছোট প্লটের আভাস থাকে আর কি। আর অনেকে মনে করে যে যে গল্প, ছোট গল্পটা ইন্টারাক্টিভ হওয়া উচিত, মানে 60-40। গল্পে যেমন জ্যোতিপ্রকাশ দত্ত, যিনি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত, উনি বলেন যে উনি উনি গল্পে সব বলে দেন না, উনি অনেকগুলো আভাস দেন, পাঠক তার মধ্যে সাজিয়ে নেবে গল্পের এটা আর কি। তো আর কবিতা তো বটেই, কবিতার মধ্যেও যে আমার কাছে মনে হয় কবিতার মধ্যে কাব্যময়তা থাকাটা প্রধান শর্ত আর কি। সেটা টানা গদ্যে লেখা হতে পারে, সেটা ছন্দে লেখা হতে থাকুক, অসুবিধা নাই, কিন্তু কাব্যময়তাটা প্রধান শর্ত। আর তারপরে আসে অন্য প্রসঙ্গ। আর জ্যোতিপ্রকাশ দত্ত, আর একটা কথা, আমাদের প্রতি মাসে একটা সভা হয় জমে, আচ্ছা আচ্ছা সেখানে আমরা ঘুরে ফিরে সবাই গল্প কবিতা বলি, এবং অন্য তখন করে আর কি, মতামত দেন, কমেন্ট করেন। তো উনি একটা কথা বলেছিলেন কবিতা সম্পর্কে, যে একটা ভালো কবিতা কিভাবে লেখা যায়, বা ভালো কবিতা, একটা কবিতা কিভাবে ভালো কবিতা হয়ে ওঠে। তো উনি বলেছিলেন যে প্রথম বা প্রধান শর্ত হচ্ছে যে কবিতাটা পড়ে আমার ভালো লাগতে হবে। সেটাই। হ্যাঁ, তো অনেক সময় আছে যে খুব কঠিন কঠিন শব্দ দিলাম, ওইটাই কিন্তু আসলে একটা না আধুনিক কবিতার শর্ত না আর কি, যে কঠিন শব্দ হতে হবে, সরল শব্দেও হতে পারে, কিন্তু দ্য এন্ড গোল ইজ আমার কবিতাটা ভালো লাগতে হবে পড়ে। তো সেটাই। তো আমরা তো আসলে এখনো শিক্ষানবিশ। হ্যাঁ আমরা শিখছি শিখছি। আমি এই জন্য এখনো। আমি গত 5 বছর ধরে 5-6 বছর ধরে কবিতা লিখছি কন্টিনিউয়াস নন স্টপ। আমেরিকার বিভিন্ন পত্রিকায়, দেশের বিভিন্ন পত্রিকায় আমি কবিতা ছাপাচ্ছি, কিন্তু আমি বই বের করার সাহস পাই না, কারণ আমার মনে হয় আমি এখনো ফিট না, আমি এখনো পারফেক্ট না কবিতার বই বের করার জন্য। কারণ মানুষে হচ্ছে, সবাই যারা পাঠক, তার টাকা, সামান্য টাকা হলেও তারা পয়সা খরচ করে আমার একটা বই কিনবে। তো তারা যদি বই কিনে স্যাটিসফাইড না হয়, তো সেটা আমার কাছে মনে হবে যে আমি অন্যায় করছি, তাই না? তো এই জন্য আমার মনে হয় আমাদের একটু বেশি সময় নেওয়া প্রয়োজন। কবিতাটাকে যখন আমরা নিজেদের আত্মবিশ্বাস আসবে, হ্যাঁ আমরা কিছু লিখতে পারছি, আমরা তখন বই ছাপানো উচিত। মানে এটা আমার অভিমত, এটা যে সবার অভিমত হবে তা না, মানে আমি আমার অভিমত বিশ্বাস করি বলেই আমি এখন পর্যন্ত কোনো বই প্রকাশ করি নাই। হ্যাঁ, এটা আমারও মত যে পাঠকদের, এখানে যে দীপেন ভট্টাচার্য নামে একজন অ্যাস্ট্রোলজিস্ট এবং গল্পকার আছেন, উনি বলেন যে পাঠকের সময় অপচয় করার অধিকার আমার নাই। সো আমি যদি একটা ছোট গল্প লিখি, সেখানে একটা অতিরিক্ত লাইন আমি দেই না, হ্যাঁ এবং তার প্রত্যেকটা লাইন সেখানে আমি ভেবেচিন্তে দেখি, এবং আমি মনে করি যে পাঠক আমার কাছে একজন গুরুত্বপূর্ণ অবজেক্ট। সো আমি যখন তাকে আমার গল্পটি পড়তে দিব, আমি যেন তার সময় অপচয় না করি, এভাবে That's good. গুরুত্ব দিয়ে লিখতে হবে। যে আমার সেটাই। মাথায় একটা গল্প আসলো বা আমি একটা ঘটনা দেখলাম, ওইটাই লিখে দিলাম, ওরকম গল্পটা ওরকম না আসলে। কবিতা তো বটেই। তো আপনার সাথে আমিও এক্স্যাক্টলি একমত। আমি একটা অপ্রয়োজনীয় কথাও লিখতে চাই না আমার যে কোনো লেখায়, কারণ এখন ডিজিটাল যুগ, এখন সবার সময় সংক্ষিপ্ত। আমরা একই সাথে কাজ করছি, সংসার সামলাচ্ছি, সবকিছু করছি। তো যে পাঠক ধরে রাখতে গেলে অবশ্যই আমাদেরকে সলিড একটা লেখা লিখতে হবে, সেখানে বাহুল্য কোনো কথাবার্তা আমার মনে হয় যে সেটা না থাকাই ভালো। তাহলে পাঠক পড়বে, তাদের সময় অপচয় হবে না। এই আচ্ছা, বাবু ভাই অথবা সালেহ ভাই ইন্টারনেট কি ঠিক হয়েছে? আমি এখনো বলতে পারছি না। তো এই ফাঁকে আপনি একটা কবিতা বলে ফেলেন আমাদেরকে। হ্যাঁ, আমি দেখছি ওয়ালেদ প্রত্যয় অনুরোধ করেছেন যে একটা স্বরচিত কবিতা পড়ার জন্য, তাই আমি একটা আচ্ছা কবিতা পড়তেছি, ওহ, রিসেন্টলি লেখা। কবিতাটার নাম হচ্ছে একটি নিখোঁজ সংবাদ। একটি সন্ধ্যা হারিয়ে গিয়েছে। সন্ধ্যাটির গায়ের রং শ্যামলা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল একটি আধার রঙের শাড়ি। শাড়ির পাড় জুড়ে সূর্য ডোবা আবির। তার কপালে ছিল পৃথিবীর রমণীদের টিপের মতো বাসন্তী রঙা চাঁদ। মোহন বিকেল আর মিহিন রাত্রির মাঝে ক্ষীণকায়া সন্ধ্যা কেবল তাচ্ছিল্য আর উপেক্ষা পেয়েছিল। যদি কোনো সহৃদয় ঈশ্বর তাকে খুঁজে পান, অভিমানী সন্ধ্যাকে অনুগ্রহ করে ফিরে আসতে বলুন। মোমের আলোয় তাকে দেখব বলে আমি বিকেল হতেই চোখ অন্ধ করে বসে থাকি।
এখানে এখন বিকেলের পর ঝুপ করে অনাহত রাত নেমে আসে। ধন্যবাদ যমুনা জ্যোৎস্না, এটা হচ্ছে আমার কবিতা। সিদ্ধার্থ ভাই, যদি সালেহ ভাইয়ের ইন্টারনেট এখনো ঠিক না হয়, আপনি একটু চেষ্টা করে তারপরে আমি আবার আমার কবিতা আসবো। সালেহ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন এখন? সালেহ ভাই, আচ্ছা, বাবু ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আমার একটা কবিতা পড়ি, আমার একটা প্রেমের কবিতা, আই ক্লাউড। প্রেমের কবিতা লেখা খুব কষ্টকর, যেহেতু আমি এখন মধ্যবয়স্ক নারী। যাই হোক, আমার কবিতার নাম আই ক্লাউড। অনেকদিন হলো তোমাকে অভিযোগ করি না, মন্দার পর্বত চূড়া ছাপিয়ে অভিযোগের স্তূপ এখন ঠাঁই নিয়েছে আই ক্লাউডের বিস্তীর্ণ পরিসরে। সমুদ্র মন্থনের অভিশায়, বাসকে নিঃশ্বাসের ধোঁয়ায়, আলোর ধুলোয় মেঘের আর্টিফ্যাক্টে সেখানে কখনো সৃষ্ট হয় দারুণ নিম্নচাপ। অভিমানে বৃষ্টি এলে অভিযোগগুলি শুষে নেয় বুনো পাতার গন্ধে উচ্চ শ্রবার দীর্ঘ তৃষ্ণা। কখনো ঐরাবতের তীব্র হাহাকার, অপেক্ষায় বসন্তের পুড়ে যায় সবুজ চন্দ্রমা পরিজাত জলজ চর। অথচ তুমি এসবের কিছুই জানো না, আর আমিও তোমাকে জানার আগে জানতাম না কবিতা কি, কিভাবে বর্ষার কঙ্কনে মোলায়েম ভারী স্বরে শব্দে সুতোই জন্ম হয় কবিতার আত্মা। ধনন্তরীর অমিত ধারায় উর্বর মেষক জমিও সেই আত্মা অজান্তে দখলে নেয় কোনো নৈসর্গিক শৈল্পিক শ্রোতায়। খণ্ড মেঘের অভিযোগ তোমাকে করিনি আহত, তবে অজান্তা ভালোবাসা ইথারে ছুঁয়ে যায় তোমার কপালের উড়ু উড়ু চুল। আর তুমি তখন বহু বছর পর সবার মধ্য থেকেও দৃষ্টিতে দৃষ্টি নিবন্ধিত রেখে মুচকি হাসিতে দক্ষ বজিকরের মতো সব অভিযোগ খণ্ডে নির্দ্বিধায় ঠিক কিভাবে যেন নিজেকে সামলে যাও চলে। ধন্যবাদ যারা কবিতাটি সবাই শুনছেন। আমার সালে ভাই মনে হয় লাইনে আসছেন। সালে ভাই, আপনি লাইনে আছেন? শুনতে পাচ্ছেন সালে ভাই? সালে ভাই, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। যমুনা জ্যোৎস্না, মনে হচ্ছে ওনারা লাইনে আসতে পারছেন না কোনো যান্ত্রিক ত্রুটির কারণে। আচ্ছা তো আচ্ছা, আপনি তাহলে চালাই যান, আমরা কবিতা বলতে থাকি, যেহেতু আমাদের কবিতার ভান্ডার অনেক, আমরা চালাই যাই যতক্ষণ পারি। আপনি এত ব্যস্ততার মাঝেও কিভাবে কবিতা লেখার সময় করে ওঠেন? আসলে আমি কিন্তু কখনো বসে কবিতা লিখি না, সত্য কথা। আমি দাঁড়ায় দাঁড়ায় কবিতা লিখি। আমি আমার প্রতিদিন আমি আমার কাজে যাই, আমাকে 1 ঘন্টা সময় লাগে, এবং আমি যে ট্রেনে বসে যাই তা না, আমাকে 3টা ট্রেন চেঞ্জ করতে হয়। তো একটা ট্রেন থেকে আর একটা ট্রেনে যে ব্যবধান, আমাকে হয়তো 5-10 মিনিট ওয়েট করতে হচ্ছে। তো আমি সেই সময় আমার হাতে তো আইফোন আছে, আইফোনে তো সবকিছু আছে, আমি ওইখানে সবকিছু করি, আমি লিখতেছি। আমি ট্রেনের ভিড়, সিট পাচ্ছি না, আমি এক হাতে ট্রেনের হ্যান্ডেল ধরছি আর বা হাতে আমি লিখতেছি। আমি আমার 2 হাতে সমান কাজে লাগাই। সো আমি এইভাবেই লিখে করি। আসলে আমার লেখার কোনো স্পেসিফিক সময় নেই, আমি কাজ করছি, মনে হলো 1 লাইন লিখে থুচ্ছি, পরে এভাবেই লিখি। আর কবিতা আসলে টেবিল চেয়ার নিয়ে বসে লিখবো সেভাবে কিন্তু কবিতা আসে না, কবিতা হুটহাট করেই আসে। আর বেশিরভাগ কবিতা আসে যখন আধা ঘুমে থাকি, ঘুমের ভেতরে। আচ্ছা আচ্ছা, সেই সমস্ত কবিতা তো আর ধরেন লেখাও হয় না, খুব ভালো ভালো কবিতা আসে সেই সময়, বুঝছেন? তো এভাবেই লেখালেখি চলতেছে। আর এই তো। না, আপনাকে আসলে ঈর্ষা হয় যে যে আমি কিন্তু এইভাবে মানে লিখতে পারি না, মানে কোনো একটা কাজের মাঝে বা আমার হাতে 2-1 লাইন চলে আসলে আমি টুকে রাখি, কিন্তু
ওই হাঁটতে হাঁটতে চলতে চলতে আপনি এত কাজের ব্যস্ততার মাঝে স্ট্রেস থাকলে তো লিখতেই পারি না। আসলে আমি সবসময় ভাবের ভিতরে থাকি। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে স্বভাব স্বভাব কবি বলতে হবে আর কি। বুঝছেন? আম, হ্যাঁ। আচ্ছা, ওনারা দুজনেই মনে হয় হ্যাং হয়ে আছে, আমাদের দুজনকে শেষ করতে হবে। আমরা কথোপকথন দিয়ে এবং মাঝে মাঝে কবিতা দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে পারি, মানে চালিয়ে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ। So, তো আর একটা বিষয় হচ্ছে যে আমি যখন আমাকে কেউ বলে যে এই 21শে ফেব্রুয়ারি নিয়ে একটা লেখা চাই, একটা কবিতা লিখে দেন, তখন হুট করে আমার মাথায় মানে আর আসবেই না। অন্য সময় আসলে আসতো, যখনই কেউ যিনি কোনো জিনিস চাই ফরমাইশি, ওটা আমি লিখতেই পারি না। তো আচ্ছা, এই জন্য বিশেষ দিনে আমার কোনো কবিতা নেই আসলে। আর আমার কবিতার মূল বিষয় বস্তু যেটা হয়, ভূপদ্য যেটা বলেন, সেটা হচ্ছে জীবনবোধ। সেই বোধটা যখন আসে তখন লিখতে পারি। এছাড়া এছাড়া মানে সমসাময়িক ঘটনা বা অন্য কিছু আমাকে তাড়িত করে, কিন্তু কেন জানি আমার লেখা উচিত, কিন্তু কেন জানি আমি উচিত। সবকিছু নিয়ে কবিতা লিখতে পারি না। ঠিক আছে, আমি আমার একটা কবিতা পড়ি, তারপর আপনাকে ফিরে যাবো, ঠিক আছে? আচ্ছা। পল্লব, আমাদের বোকা বোকা দুঃখগুলো চুরি হয়ে গেছে। তোর বাসায় সোফা না থাকার দুঃখ, আমার একটা আলাদা পড়ার টেবিল না থাকার, রিক্সা খরচ বাঁচাতে ভারী বাজারের ব্যাগ হাতে হেঁটে আসার, আমাদের ভালোবাসার মানুষদের বিয়ের উৎসবে আমাদেরই আমন্ত্রিত হওয়ার দুঃখ। পল্লব, এখন আমাদের কোনো দুঃখ নেই। সুখ আমাদের সোফায় গা এলিয়ে থাকে, কার্পেটে অলস গড়াগড়ি খায়, গাড়ি চড়ে, ডাইনিং টেবিল থেকে উপচে উপচে পড়ে। পল্লব, আজ সেই বোকা বোকা দুঃখের জন্য কাঁদি। ধন্যবাদ। আসলে আমার কবিতাগুলো ছোট ছোট। খুব সুন্দর কবিতা হয়েছে আপনার। আপনার কবিতা তো আমার আসলে সবার কবিতা খুব পছন্দ হয় না তেমন, কারণ কবিতা ওই যে বললাম, কবিতা এসে হৃদয়ে টিং করতে হবে। তো আপনার কবিতাগুলো মানে সহজ সরল, কিন্তু মানে তার ভিতরে আমি কি বলবো, মাধুর্যতা, কবিতার যে কাব্যময়তা, কাব্যিকতা সবকিছু আছে, ভাষার ব্যবহার খুবই সুন্দর হয় সত্যি। মানে ব্যতিক্রম ধর্মী কবিতা লেখেন আপনি অনেকের ভেতরে। ধন্যবাদ। আর আমি কবিতা লিখতে গেলে আমি জানি না কিভাবে যেন শব্দ কঠিন, আমি যেহেতু বিদ্রোহী কবিতা বেশি লিখি, এই যে আপনি বললেন আপনাকে কোনো কিছু আলোড়িত করলেও আপনি লিখতে পারেন না, কিন্তু আমার হচ্ছে উল্টো। আমি বিশেষত সামাজিক যে বিভিন্ন অবক্ষয়গুলো আছে, যে মৃত্যু, অন্যায়, এগুলো আমাকে খুব বেশি রকমের অসুস্থ করে তোলে, এবং আমি তখন পরিত্রাণের উপায় হিসাবে কবিতা লিখি। এই তো আমি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে একটা কবিতা লিখেছিলাম। নিঃসন্দেহে উনি আমাদের মানে জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, জাতির পিতা। তো তার মৃত্যু, যে কোনো মৃত্যুর বিরুদ্ধে আমার হচ্ছে অভিযোগ, যে কোনো মৃত্যুর বিরুদ্ধে আমার প্রতিবাদ। তো আমি তার কে নিয়েই, তার সম্মানে একটা কবিতা বলি। কবিতাটার নাম হচ্ছে অসমাপ্ত কাব্য। কিছু মৃত্যুর প্রয়োজন আছে প্রতিটি বেঁচে থাকার তাগিদে, যেমন কিছু দুবলা ঘাস রূপান্তরের যন্ত্রণায় মৃত ক্যাটারপিলার, অথবা রঙিন প্রজাপতি ভক্ষণকারী ব্যাঙের মরণ লিকলিকে সাপের জিভে। সবকিছুই ঠিক আছে এ জনপদে, ইকোসিস্টেমে ভারসাম্য বজায় রাখতে। তবু এ অনিবার্য মৃত্যু খেলায় মহাকাব্যের সূত্র ধরে কাচের শহর চীনে, হে বীর এসেছিলে তুমি ইতিহাসের ধ্বংসযজ্ঞে। তোমার বলার পরেও যে শব্দটুকু রয়ে গেছে নিখোঁজ বাংলায় সংলাপে সমীকরণে, বহুব্রীহি বচনে আবাদিত সে ধ্বনি, যেন শব্দের আকাশে নিঃশব্দ কাদা স্বপ্নময় যুবক আস্থা বলে সুযোগের অপেক্ষায় হর্ষধ্বনিতে উল্লাসিত মানুষরূপী দাতাল জানোয়ারের চকচকে খড়গ। হেরেছে প্রেমিক অস্ত্র হাতে, ভুলে গেছে মুঠো বকুলে প্রভাত ফেরির সততা, কবিতার সুকুমার পংক্তির নারীরাজ সমাজের নাম করা রং ছাঁচা পতিতা। অধিপতির চোরাবালির ঘরে এখানে সভ্যতার ধর্ষণ প্রকাশ্যে চলে,
এখানে রাতের ডানায় বাতাসে শোষক আনাকানি, সময় হাসে যে বড় উপহাসে। সঙ্গবাধ্য প্রেতাত্মার সতর্কীকরণ উপেক্ষা করে উপসংহারে তখন জোড়াতালির পদ্যে ভাঙাচুরির অসমাপ্ত গল্পের সন্ধ্যা নামে মৃত সভ্যতার হেম প্রত্নতত্ত্বে। হে বঙ্গবীর, যেথায় তুমি ছিলে। ধন্যবাদ সবাইকে যারা কবিতাটি শুনছেন। ধন্যবাদ। আপনি শুধু ভালো কবিতা লেখেন না, আপনি ভালো আবৃত্তিও করেন। না না, আমি কথা বলতে একদম ভালো পারি না, বুঝছেন। না, আবৃত্তি ভালো হচ্ছে, যেখানে ওঠা নামার থাকে সেগুলো হচ্ছে আর কি ঠিক মতো। মানে কবিতা আবেগটা আপনি কণ্ঠে আনতে পারছেন আর কি। আসলে আমি সারা জীবন সায়েন্স পড়ছি, সারা জীবন টোটালি সাহিত্য আমি তেমন পড়া হয় না। এই জন্য আমার কবিতার ভিতরে দেখবেন বেশিরভাগই সায়েন্স। আমি ইচ্ছা না করলেও সায়েন্স আমার ভেতরে এমন ভাবে, এই কেমিস্ট্রি, ফিজিক্স, বোটানি, জুলজি এমন ভাবে আমার ভিতরে ঢুকে গেছে যে আমি সারাক্ষণ এই নিয়েই কথা বলতে পারি। ঠিক আছে, এই জন্য আমার কবিতার ভিতরে অনেক সায়েন্সের শব্দ ঢুকে যায়। অনেকে বলে, হ্যাঁ, আমি আপনার লেখার নিচে এই কমেন্টটা করেছিলাম যে আপনি বিজ্ঞান এবং কাব্যকে ব্লেন্ড করেছেন। হ্যাঁ, একদম ব্লেন্ড হয়ে গেছে। এবং আপনি এটা করার মাধ্যমে নিজেকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছেন। কারণ এরকম দেখি না সচরাচর যে আপনি প্রচুর সায়েন্টিফিক টার্ম ইউজ করেন এবং সেটা পড়ে এরকম মনে হয় না যে কাব্যময়তা হারালো। আপনি কাব্যময়তা ঠিক রেখে বিজ্ঞানের টার্মগুলো নিয়ে আসেন এবং অনেক সময় উপমার জন্য, রূপকের জন্য আপনি ওই টার্মগুলো নিয়ে আসেন। সো এটা একটা আলাদা জিনিস এবং আলাদা ফরম্যাট তৈরি হলে আপনার খুব ভালো। না, আসলে জীবনটাই তো মানে হচ্ছে সায়েন্স। আপনি বায়োলজি বলেন, জিওলজি বলেন, আমাদের ইন্টারনাল ব্যাপারগুলো যেগুলো আমি যেহেতু জানি ওগুলো এমনি এমনি চলে আসে, বুঝছেন। এই হলো অবস্থা। আচ্ছা, আমরা কি বাবু ভাই অথবা সালেহ ভাইয়ের কাছে আবার একটু যাবো? ওনারা কি আসবেন না সম্ভবত, আমি কমেন্ট পেয়েছি যে ওনারা আচ্ছা আচ্ছা আসবেন না। আমাদেরকে শেষ করতে হবে। আচ্ছা, তো রেজা ভাই আপনি আরেকটা কবিতা বলেন। আপনি যেহেতু আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে একটা কবিতা পড়লেন, আমার মনে হলো আমি একটা পড়ি। কবিতাটির নাম হচ্ছে বাংলাদেশের যিশু। আমার বেড়ে ওঠার দিনগুলোতে তুমি ছিলে নিষিদ্ধ। ব্যাঘ্রহীন অরণ্যে শিয়ালের রাজ তোমাকে দিয়েছিল মরণোত্তর হুলিয়া। ভীষণ অনুচ্চারিত ছিল তোমার নাম তাদের স্বরচিত ইতিহাসের পাঠ্যসূচিতে। দূরদর্শনে তোমার দর্শন ছিল বাজেয়াপ্ত, যেন আমাদের জন্মই হয়েছে পিতৃহীন। তুমি শুধু ছিলে সংবাদপত্রের বিশেষ দিনের ক্রোড়পত্রে আর আমাদের পিতা ও পিতামহের গল্পে, যেন তুমি বড়দের রূপকথার রাজপুত্র। তোমাকে সম্পূর্ণ জানার আগে আমি শুধু শুনেছিলাম তোমার কণ্ঠস্বর, যে মোহন স্বরে একদিন বেজে উঠেছিল হ্যামিলনের বাঁশি। প্রেমিকাকে অপেক্ষায় দাঁড় করিয়ে প্রেমিক এসেছিল সে বাঁশি শুনতে, যে দুর্বার স্বরে সম্মোহন ছিল। আর সে সম্মোহনে মোহগ্রস্ত মানুষেরা তাদের হাত দুটাকে অস্ত্র ভেবে আর চেতন সিনাকে ঢাল ভেবে মারণাস্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। 2 দশক পরেও তোমার প্রয়াণ দিনে সেই কণ্ঠস্বর যখন বেজে উঠত আমাদের উপশহরের দুরাগত কোনো মাইকে, আমার সুবোধ রক্তে অবোধ তরঙ্গ উঠত। 90-এ বেড়ে ওঠা কিশোরের প্রতিটি লুমকূপ থেকে জেগে উঠত দ্রোহের মিছিল। বাংলাদেশের যিশু তুমি, স্বর্গ থেকে ছুটি নিয়ে এসে তোমার পেরেক পোতা বুকে বাঙালির সব পাপ নিয়ে গেছে শুষে। ধন্যবাদ যারা শুনছেন। খুব সুন্দর একটি কবিতা। কবিতাটা যখন বাঙালি পত্রিকায় ছাপা হয়েছিল আমি তো পড়ে ভাবছি যে এত সুন্দর কবিতা মানুষ কিভাবে লেখে। মানে কি বলবো, আমার পক্ষে সম্ভব না এত সুন্দর কবিতা লেখা। ব্লিক মেয়ে, ঠিক আছে। আসলে কেউ তো কারোর মতো লেখে না, তাই না? আপনার মতো লেখা তো আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, না অসাধারণ কবিতা। আমার মনে হয় বঙ্গবন্ধুকে নিয়ে এত সুন্দর কবিতা কেউ লিখছে কিনা সন্দেহ আছে। ঠিক আছে, আমি আরেকটা প্রেমের কবিতা বলি। আমাদের হাতে আর 25 মিনিট সময় আছে, তো আমরা একটা কবিতা বলে যাই। আমার কবিতার নাম আকাঙ্ক্ষা। যদি আরেকটা জীবন পাই তো শৃঙ্খলা পরায়ণ পিঁপড়া হব, নিঃসাম্রাজ্যের রানী হয়ে উৎসুক সব প্রজাপ্রেমীকে কঠোর পরিশ্রমী চাষাবাদে
ভবিষ্যতের মজুদ গড়ব। আর আমি নিঃসঙ্গ পদব্রজে সাম্রাজ্যের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে শুধু তোমায় খুঁজব। যদি আর একটু সময় পাই তো ইচ্ছা নদীর অনিচ্ছা তটে পৃথিবীর সাদা কালো ক্যানভাসে রঙে মাতব। ভুল সব সূত্রে দিয়ে ফের আরেকবার নতুন হব। দুঃখ সুখের বেচা কেনার হাটে কষ্ট করির বিনিময় তখন শুধু তোমায় চাইব। যদি আর একবার পিছনে ফিরে চাই তো পালা বদলের খেলায় হেরে যাওয়া মনকে বুঝবো। সবটুকুই কি হারিয়ে যায় নাকি থেকে যায় সেখানেই যেভাবে ছিল? শুষ্ক বালুর তাপে যে ফুল ফোটে আছে, তার প্রাণ আছে কোথাও না কোথাও লুকিয়ে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই কবিতায় একটা নতুন ভাবনা আছে আর কি। কবিতাটা আমি অনেকদিন আগে লিখেছিলাম, 3-4 বছর আগে লিখেছি। না, কবিতায় ইদানিং আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে 2 লাইনের 4 লাইনের কবিতা লেখা হচ্ছে, এবং আমার কাছে ফিরোজ শাহর কবিতা খুব ভালো। আপনি নিশ্চয়ই পড়েন। দেখলাম যে 2-1 লাইনের মধ্যে উনি সম্পূর্ণ অন্য একটা ধারার কবিতা লেখা শুরু করেছেন, প্রচলিত ধারা না, এবং ওনার বলার স্টাইলটা একদম সম্পূর্ণ ভিন্ন, নাকি সহজেই আলাদা করে ফেলা যায়, এবং ভালো লাগে আমার কবিতা। আর তো জোৎস্না, আপনার লেখালেখির প্রকাশটা কবে কিভাবে হলো আর কিভাবে আপনি অ্যাকনলেজড হলেন বা রিকগনাইজ হলেন? আসলে হচ্ছে আমি বললাম যে আমার যখন আমি লেখাপড়া শেষ করে দেশে আসি, তারপরে আমার বাচ্চা কাচ্চা হয়, আমি তখন ঘরের কাজ করতে পারি না, ভাত রান্না করতে হয় সেটা পারি না। আমি বাচ্চা কাচ্চা মানুষ করতে যে, ঘরের কাজ শিখতে যে আমি টোটালি আমাকে হারাই ফেলি। আমি তার আগে এমন একটা অন্যরকম মেয়ে ছিলাম যে সবসময় গার্ডেনিং ভালোবাসতো, খেলাধুলা ভালোবাসতো, সারাক্ষণ বই পড়তো। তো সংসার জীবনে এসে আমি আমাকে হারাই ফেলছি। আমি তখন 1 জামা 2 বার পরতেছি, মাঝে মাঝে উল্টো পরতেছি। আমি চোখে সবসময় কাজল দিতাম, আমি কাজল দিচ্ছি না। কমপ্লিটলি আমি ডিফারেন্ট হয়ে গেছি। বাচ্চারা একটু বড় হয়েছে পরে আমি তখন কাজ শুরু করি। বাট এদেশে যখন কাজ শুরু করি তখন আমার মনে হলো না, আমি তো আসলে এই সমস্ত, আমি কোনো কাজকে অবজ্ঞা করছি না, বাট আমার মনে হলো না আমি এই সমস্ত কাজের জন্য আমি জন্মাই নেই। আমাকে আমার নিজেকে পরিবর্তন করতে হবে, আমার স্ট্যাটাসকে পরিবর্তন করতে হবে। এদেশে আমি আমেরিকা থাকলে আমেরিকানদের মতোই থাকবো। তখন আমি পড়াশোনা শুরু করি। তো আমি যখন পড়াশোনা শুরু করি, অ্যাসোসিয়েট করি, আমাদের বাসার উপরে আগুন লাগে। আমরা তখন বাসা থেকে একদিন, আমার হাজবেন্ড দেশে, একদিনের ভেতরে আমরা ডিসপ্লেস হয়ে যাই, ঠিক আছে? তো আমরা ঘর ছাড়া, আমার সমস্ত কিছু শেষ। আমার হাজবেন্ড এই পাশে, এত বড় একটা মেন্টাল স্ট্রেস আমাকে মানসিক ভাবে, তারপর পড়াশোনা আমাকে মানসিক ভাবে খুবই মানে বিধ্বস্ত করে দেয়। তো আমরা তখন আমাদের বাসা ছাড়া, আমি তখন ফেসবুকে দেখে অনেকে লেখালেখি করছে, তখন আমি ভাবলাম আমার ডান্স হাঁটা খুব যন্ত্রণা হতো, আমি ভাবলাম যে একটু লেখালেখি করি। তো আমি যখন লেখালেখি শুরু করছি, বিলিভ মি, আমি তখন সায়েন্সের কেমিস্ট্রি ফিজিক্স সমস্ত হার্ড হার্ড সাবজেক্ট গুলো করছি, কিন্তু আমি রিয়েলাইজ করলাম আমি অনেক ভালো আছি, আমি ভালো বোধ করছি আমি যখন কবিতা লিখছি। এবং আমি কবিতা লেখার সাথে সাথে আমি পত্রিকা পাঠাই দিলাম এবং সেগুলো পাবলিশড হচ্ছে তখন থেকেই, সে 2016 থেকে। তো আমি লিখতেছি এভাবেই, তো এভাবেই লিখে যাচ্ছি, এখন নন স্টপ ভাবে লিখে যাচ্ছি। অনেক চেষ্টা করছি না লেখার, অনেক চেষ্টা করছি, আমি নিজেকে অনেক দমায় রাখছি। এখনো যে খুব বেশি লিখি তা না, মাঝে মাঝে খুব লিখি, কিন্তু দমায় রাখার চেষ্টা করছি, মানে কিন্তু পারিনি। এবং দমায় রাখতে গেলে আমি ভালো থাকতেছি না। আমি বলবো আমার ভালো থাকার জন্যই আমার কবিতা, দ্যাটস ইট, নাথিং এলস। চমৎকার। আপনার কথা সূত্র ধরে আমার মনে পড়লো যে আমি কুলদা রায়ের একটা সাক্ষাৎকার শুনছিলাম। তো উনি তো বলছেন যে উনি ইয়াং বয়সে একটা সমস্যায়, বিষণ্ণতা জনিত একটা রোগে ভুগছেন। তো তখন উনি ডাক্তার দেখাচ্ছিলেন, সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছিলেন। তো তখন উনি হঠাৎ লক্ষ্য করলেন যে কোনো ওষুধে বা কোনো কিছুতেই কাজ করে না, কিন্তু যখন তিনি লিখতে বসেন তখন উনি ভালো ফিল করেন। তো এটা একটা টনিকের মতো কাজ করেছিল, তার অসুখটাই ভালো করেছে। তো উনি না লিখলে ভালো থাকেন না আর কি। আসলে সবারই কিছু না কিছু করার দরকার, নিজেদেরকে, নিজের আত্মার হচ্ছে তৃপ্তির জন্য। আত্মার তৃপ্তিটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনি আরেকটা কবিতা বলে ফেলেন। আমি জানি না যে ওয়ালেদ প্রত্যয় এখনো আছে কিনা। আমি ওখানে একটা কবিতা লিখেছিলাম, ওইটাই পড়ি এখন।
একবার আমি নিজেকে আছাড় মেরে ভেঙে চুরির টুকরো টুকরো সহস্র অক্ষর হয়ে মধ্যরাতে ঢুকে পড়েছিলাম ওয়ালেদের মাথার ভিতর। ওয়ালেদ প্রত্যয় একজন প্রতিভাবান গল্পকার। মাথায় ঢুকেই গুবরে পোকার মতো কামড়াতে থাকে কুটকুট। প্রত্যয় তখন কাজলের সাথে টেলিপ্যাথি থামিয়ে মাঝপথে সিগারেট হাতে নেমে আসে লেখার টেবিলে। আমি তার মাথা থেকে হাত বেয়ে ডোপামিনের স্রোতে ভেসে নেমে আসে আঙুলে। কিবোর্ডের বাটনগুলোতে ভর দিয়ে তুখুর অ্যাথলেটের মতো ঢুকে পড়ি কম্পিউটারের নোটপ্যাডে। প্রকাশনের টেবিল ঘুরে ছাপাখানার মেশিন চ্যাপ্টা হয়ে অফসেট কাগজে মলাট বন্দী হয়ে ধ্রুবয়েশের প্রচ্ছদে। বইমেলায় নালন্দার স্টল থেকে তুমি আমায় কিনে নিয়ে যাও পড়বে বলে আমাকে তোমার মুখের সামনে খুলে ধরতেই সমস্ত অক্ষর সহ আমি ঢুকে পড়ি আদ্যপান্ত তোমার ভিতর। বস্তুত তুমি ছাড়া আমার আর কোনো ঘর বাড়ি নেই। ধন্যবাদ। সাধারণ এমন সিম্পলের ভিতরে এমন অসাধারণ কবিতা আপনি লেখেন, খুব সুন্দর হয়েছে কবিতাটা। তুমি ছাড়া আমার কোনো ঘর বাড়ি নেই। আচ্ছা, তো আপ- আম, তো আপনার মানে নিজের কাছে কার কবিতা ভালো লাগে পড়তে? আসলে আমি তো সময় পাই না, বললাম তো। আমি সেই ছোটবেলা, সেই 20 বছর আগে বাংলা সাহিত্য পড়ছিলাম। তখন এমন কারো বই ছিল না যে আমি না পড়েছি। বাট সুনীলের কবিতা সেই সময় আমার খুব মানে ইয়ে করতো। সুনীলের শ্রেষ্ঠ প্রেমের কবিতার কবিতাটার বইটা মনে হয় আমি 10টা কিনছিলাম। এবং মজার বিষয় হচ্ছে, যাকেই আমার ভালো লাগতো আমি কবিতার বইটা দিয়ে দিতাম। মানে সেই কবিতার প্রত্যেকটা লাইনের নিচে হচ্ছে দাগ দেয়া থাকতো আমার ভালো লাগার লাইনগুলো, বুঝছেন? তো আমি প্রতিবারই এরকম হচ্ছে কিনতাম, পড়তাম, দাগায় দাগায় রাখতাম এবং আমার প্রিয় মানুষদেরকে আমি বইটা দিয়ে দিতাম। তো এখন পর্যন্ত সুনীলে আমার শ্রেষ্ঠ কবি। আমি ও যেভাবে সহজভাবে মানে কথাগুলো বলে, সেভাবে আমাকে কেউ আলোড়িত করে না। তবে এখন হচ্ছে যেমন শ্রীজাতের কবিতা আমার খুব ভালো লাগে। সে সবসময় তার নিজস্ব তার একটা স্টাইল আছে। সে আমি তার কবিতা ভালো লাগে। তারপরে বাংলাদেশের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তার কবিতাও ভালো লাগে। আচ্ছা, আমি আমার একটা কঠিন একটা কবিতা বলি এবার। কিছু কবিতা, একটা প্রতিবাদের কবিতা। কবিতার নাম কাব্যাংশ। কবিতাটা বুঝতে গেলে একটু মনোযোগ দিতে হবে, মনোযোগ ছাড়া কবিতাটা বোঝা যাবে না। সো কাব্যাংশ। শহর জুড়ে কারফিউ, ফারেনহাইট 451। রাজার নির্দেশে মস্ত ফায়ার প্লেসে উঠছে কাব্য। অবশ্য ভোজ্য কবিতা নয়, বিলুপ্ত সভ্যতার বিশুদ্ধতায় আছে যেটুকু ভবিতব্য। এ শহরে আজ সন্ধ্যার কারুকার্যে ওঠেনি তারার ঝালর। নদিয়ার নারীর আড়ালে মুখোমুখি বসিবারও ছিল না কেউ। অভিমানী জীবনানন্দ গুছিয়ে নেয় জীবনের অভিযোগ। ট্রামের সমান্তরালে বিষণ্ণ বেদনায় জিয়ে রয় কেবল একটি কমলা লেবুর শোক। অতঃপর গলির মোড়ে ঝলসানো পূর্ণিমার চাঁদে কবি সাইনবোর্ডে বিকৃত ভোজ্য কবিতা। সুকান্তের ক্ষুধার রাজ্যে পদ্ম আর ডালের ঘুগনিতে উদরপুত্তির উল্লাসে আজ আরামবাগের বনিতা। আজ থেকে কেউ আর পদ্য লিখবে না, শিকল ভাঙার রক্তগানে জাগবে না নজরুল। দিন শেষে হয় না কাটা কৃষকের ধান, শূন্য রাবি ঠাকুরের সোনার তরী, ঘুমায় আদরের বুলবুল। এ ভীষণ দুঃসময়ে যদি বলো কবিতা লিখতে, কাঁচা পাকা চুলে কলপ মাখিয়ে পেডিকিউর মেনিকিউরের রং বদলে আমি বরং রাজ দরবারে ভোজ্য কবিতার আসরেই যাব। কবিতাটি শেষ। কবিতাটা আসলে একটা বই আছে, আমি পড়ছিলাম 451। সেখানে রাজা কি করে সমস্ত মানে দেশের মানুষদেরকে অন্ধ মূর্খ করে রাখার জন্য সে কাউকে বই পড়তে দিতে চেত না। সে সমস্ত বইগুলাকে মানে একসাথে জড়ো করে পুড়ে ফেলতো। মানে তো তখন মানুষ কি করছে, একটা বই অবশ্যই ছিল, তখন তারা মুখস্থ করছে বইটা এই মুখস্থ একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে তারা হচ্ছে জ্ঞান মানে ছড়াই দিচ্ছে।
তো এইটার উপজীব্যতাতেই আমি কবিতাটা লিখছি, কাব্যাংশ। না, সুন্দর সুন্দর কবিতা। এবং আমি এই কবিতার মধ্যে অন্য অনেক কবির হ্যাঁ, সব প্রত্যেকটা আপনি যদি ভাঙেন প্রত্যেকটাকেই আলাদা আলাদা অনেক বড় কাহিনী করা যাবে। না, চমৎকার। তো তো রেজা ভাই, আচ্ছা, আমি তাহলে আরেকটা কবিতা পড়ি। আমাদের সময় আর বেশি নেই, আর 10 মিনিট, কতক্ষণ আছে? 10 মিনিট, আচ্ছা। 10 মিনিট সময় আছে। আর আমার মনে হয় না যে ওনারা ঢুকতে পারবেন, so আমাদেরকে শেষ করতে হবে আর কি। হ্যাঁ, আপনি বলে ফেলেন। আসলে আমার কবিতার নাম দেওয়া হয় না, জাস্ট লিখে ফেলি, এবং লিখতেই কষ্ট হয়ে যায়, তখন আর নাম দিতে পারি না। এই শহরের কোনো বৃক্ষ আমাকে চেনে না, আমিও জানি না তাদের ডাক নাম। নিজের মতো করে কোনো নাম রাখার কোনো দরকারও মনে হয়নি কখনো। এই শহরের রাস্তাগুলো ভীষণ এঁকে বেঁকে উঠে গেছে সবুজে, পাহাড়ে, আমি আটকে আছি রুক্ষ ভ্যালিতে। এই শহরের উৎসবগুলো অনাত্মীয়ের মতো, আমাকে অন্ধকারে রেখে আমারই প্রতিবেশীর হীরকবাতির আলোক উজ্জ্বল বাড়িতে হুল্লোড় করে, আমার দরজায় জমে থাকে হিম। যে শহর থেকে আমি এসেছি সে শহরও মনে রাখেনি আমাকে। যে খানাখন্দ আমি চিনতাম ক্ষত সেরে, তারাও আজ আরো চকচকে। পাড়ার যে পুরো বাড়িটাকে আমরা ভূতের বাড়ি বলতাম, সেটিও বদলে গেছে বহুতল শপিং মলে। আমাকে কেউ চেনেনি, আমার শহর বেদখল হয়ে গেছে ভিন্ন কোলাহলে। ধন্যবাদ। এটাকে এই কবিতাটা প্রথম আলোতে ছাপা হয়েছিল। প্রথম আলোর সম্পাদক কবি ফারুক ফয়সাল ভাই মানে অনেক আপ্লুত, আমাকে আবৃত্তি করে শুনিয়েছিলেন যে খুব ভালো লাগছে। আচ্ছা, কবিতাটা কি নাম দিয়েছেন? নাম দেওয়া হয়নি, তো এটা একটা ওই এটাকে ডায়াসপোরা সাহিত্য বলে। যখন দেশের কবি প্রবাসে এসে ওই প্রবাস যন্ত্রণা নিয়ে যে কবিতা মানে সাহিত্যটা হয়, তো এই কবিতায় আমি দেখিয়েছি যে আমরা আসলে না ঘরকা না ঘটকার মতো আর কি, যে এই শহরও আমার কাছে অনাত্মীয়ের মতো। আবার আমি যে শহরকে ফেলে এসেছিলাম সেই শহরে যখন আমি যাই তখন আমি তাকে আগের মতো পাই না, বা তারা আমাকে চিনে না আর কি। আমার শহর বেদখল হয়ে গেছে ভিন্ন কোলাহলে। এবং আমাদেরকে সবাই প্রবাসী কবি বলে। যখন দেশে থাকে তখন তো প্রবাসী বটেই, আমি আসলে প্রবাসী না বলে বলি পরবাসী আর কি। প্রবাসী শব্দটার মধ্যে একটা অহং আছে, পরবাসী শব্দটার মধ্যে একটা দুঃখবোধ আছে আর কি, যে যেভাবে নেয় অনেকে। কেউ যদি প্রবাসে এসে নিজেকে মনে করে যে না ভালো আছি, এবং তখন তাকে সে প্রবাসী বলতে পারে, কিন্তু কেউ যদি বলে না আমি খারাপ আছি, তাহলে সে তাকে পরবাসী বলতে পারে আর কি। তো যেটা বলছিলাম যে দেশে যখন যাই তখন সেই যে শহরটা, যে খানাখন্দ, যে পরিবারই আমার স্মৃতির সঙ্গে মিশে আছে, তাকে তা সেটা সেভাবে নাই। তো সেখানে যেও মনে হয় যে আমি কি অন্য একটা শহরে এসেছি, বা সেই শহরে আমাদের সময় যারা ছিল তারাও আর সেখানে নাই, নতুন যারা থাকে তারাও তো আমাকে চেনে না, তো সেখানেও আমি আগন্তুক, আর এখানে তো বটেই। তো এরকম একটা ফিলিংস থেকে লেখা। আচ্ছা, সো আমি আমার একটা কবিতা, আমার খুব প্রিয় কবিতা একটা বলি। আমার আসলে আমি কবিতা খুব যত্ন নিয়ে লিখি, এই জন্য আমার সব কবিতাই আমার প্রিয়, মানে আত্মপ্রেমের কারণে। আমার কবিতার নাম আমার তোমার হওয়া হলো না। আমার সহজাত ভালোবাসায় সন্দেহ হতেই আমি তুমি হতে চাইলাম। আমি তোমার মতো ভালোবাসতে চেয়েছি রবীন্দ্রনাথ, ঘৃণা করতে চেয়েছি হিটলার। তোমার সমাজে সভা সমিতিতে তাই ঘণ্টাব্যাপী শুনেছি রবীন্দ্র স্লোগান। অন্তর দিয়ে লয়ে লয়ে অনুধাবন করেছি সত্য শত বিরহ জীবনের জয়গান। কিন্তু আমার সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে এতটুকু গাম্ভীর্য আনতে পারিনি এ অবাধ্য চেহারায়, বরং ধীর স্থির হওয়ার মেকি বাহানায় অস্থির মন বড় চটফটায়। বন্ধ গড়ে একলা ভাঙি তাই বাদ ভাঙা উল্লাসের উন্মত্ততায়, রণজয়ের ভঙ্গিতে বিশ্ব পাতাল এক নিমিষে শুষে নেই। বলবীর বল উন্নত মমশির ওই শিখর হিমাদ্রির। রক্তের শ্বেত কণিকাগুলো তখন যেন পরম তৃপ্তিতে ক্ষণজন্মার সার্থকতার স্বাদে বেঁচে যায়, আর আমি তুমি হতে ব্যর্থ হয়ে যাই।
নিজের কাছে নিজেই হেরে যায় এ প্রশ্নাতীত ভালোবাসায়। এ কেমন ভালোবাসা? পুরো দুনিয়া যাকে ঘৃণা করে তার চুম্বক শক্তি ততখানি ঠিক আমায় টানে। ইতিহাসের একই পরিহাস, একই নামে ধ্বংস আর সৃষ্টির সহবাস। হে ধ্বংসাত্মক মহাপাপী অগ্রযুবর, ইভা ব্রাউনের তৃষিত আত্মা করেছে আমায় ভর। যে পৃথিবীর সমস্ত গোলাপ তোমার নামে চষে তার অস্থির ভালোবাসার নির্যাস ভরেছে থকথকে লাল হৃদয় পেন্ডুলামে। আর সে পেন্ডুলাম যখন কেঁপেছে পাপবিদ্ধ ক্রুশের আঘাতে, সে কম্পনে কেঁপেছে আমারও হৃদয়। আর তুমি যখন নিষিদ্ধ ভালোবাসার উত্তাপ পেলে, আমার প্রতি তোমার আরাধনার রহস্যটাও কেমন বদলে গেল। আমি তোমাকে ভালোবাসতে চেয়েছি আমার স্বপ্ন পুরুষকে ঘৃণা করতে, কিন্তু ইভাব্রানের অতৃপ্ত আত্মা আমাকে মুক্তি দেয়নি। বড় বেশরম আমি, এতটুকু লজ্জা নেই, কারণ সে অনন্য গোফের বাজখাই গলার লোকটি আর যাই হোক হিপোক্রেট তো নয়, যে যুগে যুগে করে গেছে আমার হৃদয় হরণ। তাই আমার আর তোমার হাওয়া হলো না। এই হিপোক্রেট লোকটা হচ্ছে হিটলার। ঠিক আছে। কোন ভাবনা থেকে এই কবিতাটি মাথায় আসলো? আসলে এটা হচ্ছে মানে আমরা এক একজন এক এক রকমের। কেউ রবীন্দ্রনাথকে পছন্দ করে, আমিও রবীন্দ্রনাথকে পছন্দ করি, কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। কিন্তু আমি কেমন যেন চেষ্টা করেও ওনার ভিতরে ঢুকতে পারিনি, বরং নজরুলই আমার উপরে বেশি হচ্ছে প্রভাব বিস্তার করে। যেহেতু আমি একটু প্রতিবাদী টাইপের মনে হয়, সেই জন্য আমি শান্তশিষ্ট না মনে হয়, সেজন্য এই জন্য আমি চেষ্টা করছি রবীন্দ্রনাথকে ভালোবাসতে, তার মতো ধীর স্থির হইতে, কিন্তু এই যে ব্যর্থ হয়ে গেছি, পারি নাই। তারপরে হিটলারকে সবাই ঘৃণা করে, আমরা জানি সবাই, সে এত মানুষের মৃত্যু ঘটাইছে। কিন্তু তারপরেও হিটলারের ভিতরে যে অসাধারণ যে একটা ক্ষমতা, মানে দেশপ্রেম, যাই বলেন, দেশপ্রেমের কারণেই তো সে এতটা বিধ্বংসী হয়েছে, তাই না? তারপরে নারীর প্রতি তার যে অবহেলা, মানে ভালোবাসার, মানে এইগুলা মিলাই কবিতাটা আমি লিখছিলাম। এটা অনেক আগের কবিতা লেখা। নজরুলের আমরা শুধু একটা দিকে দেখি, বিদ্রোহ। নজরুলের মধ্যে যে প্রেম এবং যে দুঃখবোধ, যে অভিমান, আমার কাছে মনে হয় নজরুল যতটা বিদ্রোহী ঠিক ততটাই অভিমানী কবি। হ্যাঁ, যেমন ওর একটা গানে এরকম আছে যে তুমি যে পথ দিয়ে চলে গেছো তারই ধুলো মাখি। মানে আপনি দেখবেন যে রবীন্দ্রনাথের গানে যে প্রেমের যে কবিতা বা প্রেমের গান, তার মধ্যে সেই গানগুলো অনেক প্রেমময়, কিন্তু এতটা অভিমান আমি রবীন্দ্রনাথের গানে পাই না যতটা পাই নজরুলের মধ্যে। তারপরে তুমি কি এখন দেখেছো স্বপন, এই গানটা তো অসাধারণ, অসাধারণ। তারপরে কবিতাগুলো সব অসাধারণ। শামীম ভাই, আমি জানি না আমাদের কত মিনিট আছে, আপনি ঝটপট একটা কবিতা বলে ফেলেন। হ্যাঁ, আর মনে হয় 2 মিনিট আমি একটা ছোট কবিতা পড়ে। এই কবিতার মাথায় আসে একটা ছবি দেখে, কেউ একজন স্নোর মধ্যে একটা নামের প্রথম অক্ষর লিখে রেখেছিল, আমি ছবিটা সামহাও পাই আর কি। তো আমার মাথায় তখন এই কবিতাটা ভর করে আর কি। আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা চিঠির মতো, তো সেখান থেকে লিখতাম। আমি বহুদিন কারো চিঠির জন্য অপেক্ষা করিনি। চিঠিবেলার সেই দিনগুলোতে এক একটা হলুদ খাম খুললেই অক্ষরগুলো বের হয়ে আসতো গুটি গুটি পায়ে, ছড়িয়ে পড়তো ঘরময়, বিছানা, বালিশে আর পড়ার টেবিলে। বইয়ের মলাটের ভাঁজে লুকিয়ে রাখা সেই সব চ্যাপ্টা চিঠি এতটাই ছড়াতো মদির সুবাস, লোক জানাজানি হয়ে যেত গোপন আবাস। বুড়ো ডাক পিয়নের মৃত্যুর পর আমি বহুদিন ঝুল বারান্দায় গ্রিল ধরে অপেক্ষা পোহাইনি। আজ হঠাৎই এলো এক চিঠি। ভোরের দরজা খুলতেই দেখি ভ্যালির রুক্ষ এই শহর জুড়ে বিস্তীর্ণ এক তুষার চিঠি। সারা রাত ধরে ঝরা আদিগন্ত ঢাকা সফেদ তুষারের উপরে ভোরের সূর্যের সলতে জ্বলা হ্যারিকেনের হলদে আলোয় আঙুল ডুবিয়ে কেউ একজন লিখেছে সেই চিঠি। কিছুই ছিল না তাতে লেখা, কেবল আমার ডাকনামের অদ্যাক্ষর ছাড়া। হঠাৎ একটা চিঠি, উত্তরাধুনিক কবিতার মতো দুর্বোধ্য, মার্কেজের গল্পের মতো মায়া বাস্তব।
ধন্যবাদ যারা এতক্ষণ শুনলেন আমাদের কথোপকথন এবং কবিতা। আমরা দুঃখিত যে আমাদের সঞ্চালক বাবু ভাই থাকতে পারেননি যান্ত্রিক ত্রুটির কারণে, এবং আমাদের মধ্যে আরেকজন কবি ও প্রাবন্ধিক ছিলেন সালেউদ্দিন ভাই, উনিও থাকতে পারেননি একই কারণে। সো আমরা নিজেরাই চালিয়ে দিলাম, আমাদের অনভ্যস্ত, আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। তো জ্যোৎস্না, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আসলে আমিও অনুষ্ঠান পরিচালনা করা এভাবে লাইভে আসে আমি কখনো করি নাই। উইদাউট এই অনুষ্ঠানটা উপস্থাপনা করার কথা ছিল বাবু ভাইয়ের এবং ABM সালেউদ্দিন ভাই, যিনি আমাদের অনেক সিনিয়র, অনেক সম্মানিত, অনেক জ্ঞানী গুণী একজন কবি প্রাবন্ধিক। তার কথা শুনতে পারলে আমাদের অনুষ্ঠানটা মনে হয় অনেক আরো বেশি সমৃদ্ধ হতো, ভালো হতো। কিন্তু আমরা দুজন অনভিজ্ঞ মানুষ, আমাদের কিছু মানে নিজস্ব চিন্তা ভাবনা কবিতা দিয়ে অনুষ্ঠানটা চালাই গেলাম। তো আপনারা যারা সবাই শুনছেন, আমাদের পরিবার, বন্ধু, ফ্যামিলি, সবাইকে ধন্যবাদ। এবং যে ভুল ত্রুটি কিছু হলে মার্জনা করে নেবেন, এবং আপনারা সবসময় বিশ্ব বাংলার সাথে থাকুন। এবং আগামী শনিবার আবার বিশ্ব বাংলার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আমার তরফ থেকে। সবাইকে খোদা হাফেজ। আমরা এখনই লাইভটা শেষ করে দেব।